আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এসএসসি 2026 ব্যাচ, আপনাদের পরীক্ষা একদম সন্নিকটে। মাত্র 12 থেকে 13 দিন সময় আছে। তো এখন আপনাদের বিশেষ করে যারা সায়েন্স, কমার্স, আর্টস, আপনারা যে স্টুডেন্টই হন, আপনাদের একটা বই আছে, যে এটা হচ্ছে আমাদের গণিত বই। যেটা এই বইটা আপনাদের সবারই আছে। এবং সায়েন্সে যারা পড়ে ওরা হচ্ছে ব্রিলিয়ান্ট, ওরা ম্যাথ খুব ভালো পারে, ওরা অবশ্যই অবশ্যই ম্যাথে ভালো করবে। কিন্তু সমস্যা হয় যারা কমার্স এবং আর্টস, আপনারা খুব কিন্তু টেনশনের মধ্যে আছেন। আপনারা কি পাস করবেন না ফেল করবেন। আর এমনও যদি হয় যারা সায়েন্সে আছেন, আমি মনে করি যারা সায়েন্স নিয়ে পড়ে তারা মোটামুটি ম্যাথমেটিক্স ভালোই পারে। অর্থাৎ যারা ম্যাথমেটিক্স একটু ভালো পারে ওরাই হচ্ছে সায়েন্স নেয়। তো এর মধ্যেও যদি এরকম হয় যে কেউ আসলে ম্যাথমেটিক্সটা কম বুঝতেছেন, তো সেও চাইলে ভিডিওটা দেখতে পারবেন। অ্যান্ড মূলত আমি ভিডিওটা করতেছি যারা এসএসসি 26 ব্যাচ এর মধ্যে যারা এই ম্যাথমেটিক্স সাবজেক্টটাতে একটু দুর্বল, তারা আসলে পাস করবে না ফেল করবে এরকম তারা ভয়ের মধ্যে আছে। তো তাদের জন্য আসলে মূলত আজকের এই ভিডিওটা আমি রেকর্ড করব। তো আপনাদের অধ্যায় আছে কোনটা কোনটা। প্রথমে আছে আমাদের দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে সেট ও ফাংশন। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আচ্ছা, আমি আবার একটু নিচে লিখবো সপ্তম অধ্যায়, এটা আমি একটু নিচে লিখলাম। কেন নিচে লিখতেছি সেটা পরবর্তীতে বলবো। অষ্টম অধ্যায়, তারপরে নবম অধ্যায়, এরপর হচ্ছে আমাদের 16 অধ্যায়, 11 নম্বর অধ্যায়ও কিন্তু এদিকে আমাদের আছে। এরপর আমাদের 17 নম্বর অধ্যায়টা আছে। দেখেন তো সর্বমোট 8টা অধ্যায় হয়েছে কিনা। তো এগুলা হচ্ছে আমাদের বীজগণিত। বীজগণিতের অন্তর্ভুক্ত এই 3টা অধ্যায় কিন্তু আমাদের আছে। এই 2টা অধ্যায় হচ্ছে আমাদের জ্যামিতি থেকে, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি এই টপিকটা থেকে, আর এটা হচ্ছে আমাদের পরিসংখ্যান থেকে। তো আমাদের যে আসলে মান বন্টনটা সর্বমোট 30টা এমসিকিউ থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথমে প্রশ্নটা যখন দিবে প্রথম 30 মিনিট, 10টা থেকে যে আমাদের পরীক্ষাটা শুরু হবে, 10টা থেকে 10টা 30 পর্যন্ত এই 30 মিনিট সময় আপনাকে দিবে। এবং আপনাকে একটা প্রশ্ন দিবে, ওইখানে শুধু 30টা এমসিকিউ থাকবে। এই 30টা এমসিকিউ এর মধ্যে কিছু এমসিকিউ আপনার বীজগণিত থেকে থাকবে, কিছু জ্যামিতি থেকে থাকবে, কিছু ত্রিকোণমিতি, পরিমিতি, কিছু পরিসংখ্যান। সব মিলিয়ে এভারেজ ধরেন যে এরকম হতে পারে আমাদের যে বীজগণিত থেকে আমার কথার সাথে যে একদম 100% মিলবে বিষয়টা এমন না, একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সর্বমোট আমাদের 30টা এমসিকিউ থাকবে, এটা হচ্ছে কথা। ধরেন যে বীজগণিত থেকে আমাদের 8টা থাকলো, এরকম থাকতে পারে। জ্যামিতি থেকে আমাদের 8টা, ত্রিকোণমিতি পরিমিতি থেকে আমাদের 8টা, আর পরিসংখ্যান থেকে হচ্ছে আমাদের 6টা। এরকম ভাবে থাকতে পারে। বা এখানে 8টার জায়গায় আমাদের 9টা থাকতে পারে। এখানে যদি 9টা থাকে, ধরেন যে পরিসংখ্যান আমাদের তাহলে 5টা থাকবে। মানে একটু বেশি কম হতে পারে এগুলোর মধ্যে থেকে। তো মোটামুটি এভারেজ এরকমই থাকবে। একটা বা দুইটা একটু এদিক সেদিক হতে পারে। তো আমাদের যে এই অধ্যায়গুলো থাকবে, এবং সৃজনশীলের কথা যদি আমরা বলি, এই 3টা অধ্যায় থেকে আমাদের 2টা সৃজনশীল থাকবে। আচ্ছা, ওটা একটু পরেই যাই। এই 8টা, 8 16 3 8 24 আর 6 হচ্ছে 30। এই 30টা এমসিকিউ এর মধ্যে আপনি যদি 10
পাইতে পারেন, মানে 30টার মধ্যে যদি 10টা সঠিক হয়, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, তাহলে আপনি 10 নম্বর পাবেন। আর আপনি 10 নম্বর পাইলে হচ্ছে এমসিকিউতে পাস করবেন। আমার যে কয়টা টপিক আছে, এমসিকিউ, সৃজনশীল এবং ছোট প্রশ্ন, 3টা অংশ আছে আমাদের। প্রত্যেকটা অংশে আমাদের আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। যেহেতু আলাদা আলাদা পাস করতে হবে, তো এটার ক্ষেত্রে আমাদের আসলে কি বোঝায়, 30-এর মধ্যে এখানে মিনিমাম 10 পাইতেই হবে। এখানে আমাদের যদি আমরা মিনিমাম 10-এর জায়গায় যদি 9 পাই, এবারকার শিক্ষামন্ত্রী কি আমাকে 10 দিবে? অবশ্যই দিবে না। তাহলে আমি যদি 9 পাই তাহলেও ফেল, যদি আমি 10 পাই তাহলে হচ্ছে আমি পাস। এই 10টা এমসিকিউ আমার অবশ্যই অবশ্যই সঠিক করতে হবে। এখন আপনাকে আমি বলছি পরিসংখ্যান অধ্যায়টা থেকে 6টা এমসিকিউ আসবে, এটা আমি ধরে নিচ্ছি 6টা এমসিকিউ আসবে। তো এই 6টা এমসিকিউ কিন্তু আপনি খুব সহজেই সঠিক করতে পারবেন। এবং এই পরিসংখ্যান অধ্যায়টার উপর আমি এর আগে একটি এমসিকিউ ক্লাস দিছিলাম। সেই এমসিকিউ ক্লাসটা বেশ কিছুদিন হয়ে গেছে। আমি এই অধ্যায়টার উপর একটা এমসিকিউ ক্লাস দিছিলাম। তো এই অধ্যায়টার উপর আমি আরো খুব সুন্দর করে, ওটার থেকেও আরো খুব সুন্দর করে আমি আরো একটা এমসিকিউ ক্লাস নিব। এই পরিসংখ্যান এই টপিকের উপর আমি আরো একটা এমসিকিউ ক্লাস নিব। তো এই ক্লাসটার লিংক আপনারা কোথায় পাবেন? মানে আমি একটা ক্লাস নিব, পরিসংখ্যানের এমসিকিউ এর উপর একটা ক্লাস নিব, পরিসংখ্যানের সৃজনশীলের উপর আমি একটা ক্লাস নিব। তো এমসিকিউ এর উপর যে ক্লাসটা নিব, সৃজনশীলের উপর যে ক্লাসটা নিব, এই ক্লাসগুলো যারা পেতে চান, মানে যারা আসলে এই ক্লাসগুলো করতে চান, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু অবশ্যই পাবেন, মানে আপনাদের নোটিফিকেশন যাবে। বেল বাটনটা যদি আপনারা অন করে রাখেন, অবশ্যই নোটিফিকেশন যাবে, অবশ্যই আপনারা করতে পারবেন। এবং এটা আমি খুব শীঘ্রই দেওয়ার ট্রাই করব। এন্ড হচ্ছে আপনারা, আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম, আপনারা যেটা খুশি গ্রুপে অ্যাড হবেন। তো টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারেন, মেসেঞ্জার গ্রুপেও অ্যাড হতে পারেন, হোয়াটসঅ্যাপ, আপনাদের যেটা খুশি গ্রুপে অ্যাড হবেন। প্রত্যেকটা গ্রুপে আমার এই ক্লাসের লিঙ্কগুলো আমি দিব। তাহলে সেখান থেকে আমি ওই ক্লাসটা এমনভাবে নিব, ওই ক্লাসটা করলে এই অধ্যায় থেকে 6টা আসুক বা 6টাই যে আসবে বিষয়টা কিন্তু এমন না। 6টা কমও আসতে পারে, মানে একটা কমও আসতে পারে, 5টাও আসতে পারে। তো 5টা আসুক বা 6টা আসুক, আপনি অবশ্যই অবশ্যই এই যে কয়টা আসবে সবগুলোই সঠিক করে আসতে পারবেন। মানে ওই ক্লাসটা আমি এমন ভাবে নিব, আপনারা অবশ্যই অবশ্যই যে কয়টা এমসিকিউ আসবে অবশ্যই কারেক্ট করতে পারবেন। তাহলে ধরেন যে এখান থেকে 6টা আসলো, কথার কথা আপনি 6টাই পারলেন, তাহলে কিন্তু অনেক জিনিসটা আপনার 10-এর মধ্যে আপনি 6 পাচ্ছেন। এখন প্রয়োজন হচ্ছে আপনার 4, আর 4 মার্কস কিন্তু লাগবে। তো এবার আসেন আমাদের যে এই অধ্যায়টা, নবম অধ্যায়, এই অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে এমসিকিউ গুলো আসছে, ওইগুলা যে কোনো প্রকার এমসিকিউ আসুক, আমাদের কোনো প্রকার ত্রিকোণমিতির ফর্মুলা লাগে না। ত্রিকোণমিতির কোনো একটা ফর্মুলা আপনার মুখস্থ রাখতে হবে না, আপনি অবশ্যই অবশ্যই যে কোনো এমসিকিউ আসলে সলভ করতে পারবেন শুধু ক্যালকুলেটরের মাধ্যমে। সো নবম অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে, এই অধ্যায় থেকে ধরেন যে আপনার 4টা আসলো, এরকমই আসবে, 4টা বা 5টা আসবে। তো ত্রিকোণমিতি থেকে যে আপনার 4 থেকে 5টা আসবে, এটা যদি আপনি সলভ করতে পারেন, অবশ্যই আমার ক্লাস নেওয়া আছে এই টপিকের উপর। তো যেহেতু সাজেশনমূলক ভিডিও আমার পরবর্তী ক্লাস দিতে হচ্ছে, তো আমি এই টপিকের উপরও আমি একটা ক্লাস দিয়ে দিব। এটা আমি বলে দিলাম যে হচ্ছে প্রথমে হচ্ছে পরিসংখ্যানের উপর একটা এমসিকিউ ক্লাস আপনারা পাবেন, আমি নিব।
এরপরে হচ্ছে ত্রিকোণমিতির উপর একটা এমসিকিউ ক্লাস পাবেন এবং খুব সুন্দরভাবে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সলভ করা যায়, ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করা যায়, আর যারা একটু একটু সূত্র পারেন তারা সূত্র দিয়ে কিভাবে করতে পারবেন সবই দেখাবো। তো ত্রিকোণমিতির বেশিরভাগ ম্যাথ আপনারা শুধু ক্যালকুলেটর দিয়েই সলভ করতে পারবেন। তো ধরেন যে 4টা এমসিকিউ আসলো, 4টা সলভ করলেন, আর এখান থেকে 6টা আসলো, 6টা সলভ করলেন, তাহলে কি আপনাদের 10টা হয়েছে? অবশ্যই কিন্তু 10টা এমসিকিউ আপনি খুব সুন্দরভাবে খুব ইজিলি সমাধান করতে পারবেন। এন্ড হচ্ছে আপনার একটা ব্যাকআপ দেওয়ার জন্য, ব্যাকআপ বলতে একটা কথা আছে, যদি এমন একটা প্রশ্ন করে বসলো ত্রিকোণমিতি থেকে যে এমসিকিউটা হলের কেউই পারে না, একজন স্টুডেন্টও হলের একজন স্টুডেন্ট পারে না, মানে প্রশ্নটা একটু কঠিন করলো বা একটু ব্যতিক্রম করে ফেললো, সেক্ষেত্রে আপনার 10টা কারেক্ট না হয়ে 9টা কারেক্ট হইলো। এখন আরেকটা তো আপনি দিতে পারতেছেন না, আপনি পড়ছেন এই 2টা অধ্যায়, তাহলে তখন কি আপনার অনেক সমস্যার মধ্যে পড়তে হবে ওই একটা এমসিকিউ না পারার কারণে। এই কারণে আমি বলি এই 2টা অধ্যায় তো অবশ্যই মাস্ট পড়বেন, এই 2টা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায় আমি আপনাকে দিব, সেই অধ্যায়ের এমসিকিউ গুলো আপনারা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে যাবেন। সেটা হচ্ছে আমাদের 2 নম্বর অধ্যায়, সেট ও ফাংশন। তো এই 3টা টপিকের উপর যত ধরনের এমসিকিউ আসতে পারে সব এমসিকিউ আমি আপনাদেরকে একটা ক্লাসের মাধ্যমে, মানে এক ক্লাসে আমি 3টা, আর যদি ক্লাসটা বড় হয়ে যায় তাহলে 2টা বা 3টা পার্ট আমরা করতে পারবো বা করব আর কি। আগে চেষ্টা করব একটা ক্লাসের মাধ্যমে এই সর্বমোট 3টা টপিক আলোচনা করে দেওয়ার জন্য, আর যদি ক্লাসটা বড় হয়ে যায় তাহলে আমরা পর্ব বা অথবা আমরা কি পার্ট আকারে ভাগ ভাগ করব। তো ওটার সময় বুঝে আমরা ক্লাসের সময় ওটা আমরা বুঝে নিব যে আসলে ক্লাসটা আমাদের সম্পূর্ণ একবারে নেওয়া উচিত না আমরা ভাগ ভাগ করে নিই, সেটা ভালো হয়। তো আপনাদেরকে আমি বললাম যে আপনারা এই 2 নম্বর অধ্যায়, 9ম অধ্যায় এবং 17 অধ্যায়, 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন, 9ম অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, আর 17 অধ্যায় হচ্ছে আমাদের কি পরিসংখ্যান। তো এই 3টা অধ্যায় থেকে যত প্রকারের এমসিকিউ আসছে এগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝে বুঝে সলভ করবেন এবং একটু কষ্ট করবেন শেখার জন্য, তো মাথাটা একটু খাটানোর চেষ্টা করবেন, কারণ এবার কিন্তু আপনারা চাইলেই ঘাড় ঘুরে অন্যজনেরটা, তো 1-এর ক দাগাইছে তাহলে ক দাগাই, ও 2-এর কত দাগাইছে দেখি, এরকম ভাবে কিন্তু ওই তাকিমাকি করা যাব না, ঘাড় ঘোরানো যাব না, দেখেও কত দাগাইছে, বা হাত দিয়ে আমি ইশারা করতে পারবো না। তো ওইগুলার দিন শেষ। এখন নিজের জ্ঞান থেকে আপনি যতটুকু পারেন আপনি ততটুকুই অ্যান্সার করতে পারবেন, এক চুল পরিমাণও বেশি অ্যান্সার করতে পারবেন না। সেটা আমি এখনই বলে দিলাম, আপনারা পরীক্ষার হলেই এটার প্রমাণ পাবেন। তো এমসিকিউতে যদি আপনি এইভাবে কিন্তু অবশ্যই 10-এ 10 অ্যান্সার করতে পারবেন, সেটা আপনি যত দুর্বল স্টুডেন্টই হন আপনি অবশ্যই পারবেন। এরপরে আসি সৃজনশীলের ক্ষেত্রে আপনাদের যে ঘটনাটা ঘটে এগুলো তো এমসিকিউ এই কয়েকটা করে থাকবে। সৃজনশীল আপনার যে বীজগণিতের যে 3টা অধ্যায় আছে এই 3টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, 7ম অধ্যায় এবং 8ম অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে 2টা সৃজনশীল আসবে, পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল আসবে। এখন এই 2টার মধ্যে আপনি যে কোনো একটা বিভাগ থেকে হচ্ছে 2টা দিতে পারবেন। ধরেন যে কথার কথা আপনি পরিসংখ্যান থেকে 2টা দিচ্ছেন, মানে 4টা বিভাগ থেকে যে কোনো একটা বিভাগ থেকে 2টা দিতে হবে, সেইটা আপনি পরিসংখ্যান থেকে 2টা দিচ্ছেন, তাহলে পরিসংখ্যান বাদ দিয়ে আমাদের যে বাকি 3টা অংশ আছে
ওই অংশগুলো থেকে একটা করে দিতে হবে। তার মানে পরিসংখ্যান থেকে যদি দুইটা দেন তাহলে ত্রিকোণমিতি থেকে একটা দিবেন, জ্যামিতি থেকে একটা দিবেন, বীজগণিত থেকে একটা দিবেন। বোঝা গেল কথা? আবার ধরেন কেউ হচ্ছে বীজগণিত ভালো পারে, ও কি করবে, বীজগণিত থেকে দুইটা দিল, তাহলে বাকি যে তিনটা অংশ আছে ওইগুলো থেকে একটা করে দিবে। আপনারা এখন বুঝতেই পারছেন, যদি কেউ ত্রিকোণমিতি পরিমিতি ভালো পারে সে অবশ্যই ওইখান থেকে দুইটা দিবে আর বাকি অংশ থেকে একটা করে দিবে। এটা হচ্ছে আপনাদের অ্যান্সার করার এই নিয়মটা, এইভাবে আপনাদের করতে হবে। তো আমি যতটুকু মনে করি আপনাদের এই পরিসংখ্যান অধ্যায় থেকে যে দুইটা সৃজনশীল আসবে এই দুইটাই আপনারা সলভ করতে পারবেন। এবং এই অধ্যায়টা যেহেতু আপনারা খুব সুন্দরভাবেই আসলে সবাই আসলে মোটামুটি পারেন আমি আশা করি, তো এই অধ্যায়টা কিন্তু আসলে খুবই সহজ। তো সৃজনশীলে যেহেতু একটা থেকে দুইটা আর অন্যান্য বিভাগ থেকে একটা, সর্বমোট কিন্তু 5টা সৃজনশীল হচ্ছে, মানে সর্বমোট 5টা সৃজনশীল। 5টা সৃজনশীলের মধ্যে হচ্ছে আপনার 50 মার্ক। এই 50-এর মধ্যে যদি আপনি 17 কারেক্ট করতে পারেন, 17 নম্বর যদি আপনি অ্যান্সার করে আসতে পারেন, 17 নম্বর যদি পান তাহলে আপনি অবশ্যই পাস করবেন, সৃজনশীলে পাস করবেন। এখন আপনার দুইটা সৃজনশীল যদি পরিসংখ্যান থেকে দেন আর অন্য কোনো বিভাগ থেকে যদি আর কোনো সৃজনশীল নাও দেন তাহলেও কিন্তু দুইটা সৃজনশীল আপনি 20 মার্কস পাচ্ছেন। মানে এই একটা অধ্যায় পড়লেই, শুধুমাত্র পরিসংখ্যান নামক এই একটা অধ্যায়ের সৃজনশীলগুলা খুব সুন্দরভাবে সমাধান করলেও আপনি দুইটা সৃজনশীল কমন পাবেন এবং দুইটা অ্যান্সার করলে 20 মার্কস পাবেন সৃজনশীলে। আর 5 মার্কস হচ্ছে আপনার 17। তার মানে একটা অধ্যায়ের যত ধরনের সৃজনশীল আছে, যতভাবে সৃজনশীলগুলা বিগত বছরগুলোতে আসছে, সব প্রশ্ন আপনি ধাপে ধাপে সলভ করবেন এবং বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবেন, যাতে আপনি না দেখে মানে প্রশ্ন যেভাবে ঘোরা ফিরে আসুক আপনি অ্যান্সার করতে পারেন। তো যদি একটু ব্যতিক্রম করে দেয়, একটু ব্যতিক্রম করতে পারে না, তো তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে আমি আসলে কোনো অধ্যায় এখন মার্ক করব না। আপনাদের এই বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর মধ্যে আপনারা যে যে অধ্যায় ভালো পারেন, মানে একজন আছে 11 নম্বর অধ্যায়টা ভালো পারে, হ্যাঁ পারতে পারে। একজন আছে 2 নম্বর অধ্যায়টা ভালো পারে, সে পারতেই পারে। একজনে 9 নম্বর অধ্যায়টা খুব ভালো পারে, পারতেই পারে। তো এই অধ্যায়গুলো থেকে আপনাদের সৃজনশীল কিন্তু অবশ্যই আসবে। যেমন নবম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, 16 নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, 3 নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। তো এরকম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো আপনারা ব্যাকআপের জন্য, মানে যদি একদম নাই পারেন সেক্ষেত্রে কি আপনার দুইটা সৃজনশীল আনসার করে আসতে হবে না? অবশ্যই কিন্তু আসতে হবে। এখন আপনার যদি শুধু এই একটা অধ্যায় পড়ে যান আর আপনাদের এই অধ্যায় থেকে সৃজনশীলটা কমন পড়লো না, তাহলে কেমন হবে? এই কারণে আমি বলি এর সাথে আরো একটা অধ্যায় আপনারা অবশ্যই পড়বেন। সেটা আপনারা যে যে অধ্যায় ভালো পারেন, আপনাদের যে অধ্যায় আপনারা পড়ে খুশি সেই অধ্যায়টা অবশ্যই পড়বেন। পড়লে এখান থেকে যদি দুইটা দিতে পারেন, দুইটার মধ্যে 20, তাহলে তো হইলই। আর না পারলে এখান থেকে একটা দিলেন আর একটা অন্য অধ্যায় থেকে দিলেন, দুইটার মধ্যে 20 মার্কস। 20-এর মধ্যে যদি আপনি 17 আপনার কারেক্ট হয় তাহলে আপনি পাস। তো আপনারা এখন বুঝবেন যে আপনাদের আসলে কত সহজ করে আমি দিলাম যে এই সৃজনশীল এবং এমসিকিউ কোন অধ্যায়গুলো আপনাদের কিভাবে আসলে পড়া উচিত। এরপর আমাদের ছোট প্রশ্ন আপনাদের 15টা থাকবে। ধরেন যে 4 4 4 3 এরকম ভাবে থাকতে পারে। বীজগণিত থেকে 4টা, জ্যামিতি থেকে 4টা, ত্রিকোণমিতি থেকে 4টা, পরিসংখ্যান থেকে 3টা, এই মোট 15টা থাকবে। 15টা ছোট প্রশ্ন থাকবে। এই 15টা ছোট প্রশ্নের মধ্যে আপনার 10টা ছোট প্রশ্ন অ্যান্সার করতে হবে।
এই 15টার মধ্যে যে কোনো 10টা অ্যান্সার করতে হবে, এবং এই 10টা অ্যান্সার করলে আপনার প্রত্যেকটার মধ্যে হচ্ছে 2 মার্কস করে, এই মোট হচ্ছে 20 মার্কস। এই 20 মার্কস অ্যান্সার করতে হবে। এই 20-এর মধ্যে যদি আপনি 7 পাইতে পারেন, ধরেন যে 7 মার্কস, 7 পাইলেই আপনি পাস। এখানেও কিন্তু আপনি মাত্র 2টা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন। একটা হচ্ছে 2 নম্বর অধ্যায়, আর একটা হচ্ছে 17 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় এবং 17 নম্বর অধ্যায়, এই 2টা অধ্যায়ও যদি আপনি খুব ভালোভাবে পড়েন, এই 2টা যেমন সেট অধ্যায় থেকে আপনার যদি একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে ছোট প্রশ্ন, একটা বা 2টা, আর এখান থেকে ধরেন যে 3টা থাকলো কথার কথা, বা ধরেন যে 2টাই থাকলো, এখান থেকে যদি 2টা থাকে, এখান থেকে যদি আপনার একটা থাকে, তাও 3টার মধ্যে আপনি পাবেন 6 মার্কস। 6 মার্কস। আমাদের আরো একটা অধ্যায় কিন্তু অবশ্যই লাগবে, সেটা আপনি 11 নম্বর অধ্যায়টা পড়তে পারেন। 11 নম্বর অধ্যায়ের যে আমাদের যে ছোট প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো অনেক সহজ হবে। তো 11 নম্বর অধ্যায়টা আপনারা অবশ্যই পড়বেন। তো এই 3টা অধ্যায় থেকে যে কয়টা ছোট প্রশ্ন আসে, আপনারা যেন সবগুলো ছোট প্রশ্ন কারেক্ট করতে পারেন। এতে যদি আপনাদের 4টা যদি সঠিক হয়ে যায়, মানে 4টা ছোট প্রশ্ন যদি সঠিক হয়ে যায়, তাহলে 4টার মধ্যে আপনি 8 মার্কস, অর্থাৎ 7 মার্কস পেলেই আপনারা পাস। তাহলে পাস করা কিন্তু খুব কঠিন কোনো কাজ না, খুব সহজ, খুব ইজিলি গণিতে পাস করা সম্ভব, সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। আর যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল পড়তে বললাম, যে অধ্যায়গুলো থেকে এমসিকিউ পড়তে বললাম, যে অধ্যায় থেকে ছোট প্রশ্নগুলো পড়তে বললাম, ওই টপিকগুলো থেকে যে ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে বা আসতে পারে, এই অধ্যায়গুলোর ওই ক্লাসগুলো আমি অতি শীঘ্রই আপলোড করব, এবং যারা গ্রুপে অ্যাড হবেন, গ্রুপের লিংক দেওয়া থাকবে, গ্রুপে আপনারা ক্লাসগুলোর লিংক পাবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সে ওইভাবেও আপনারা পাইতে পারেন। তো আপনারা ক্লাসগুলো অবশ্যই করে নেবেন, যাদের আসলে প্রয়োজন। তো করলে আপনাদের অনেক উপকার হবে, আপনারা খুব ইজিলি গণিতে পাস মার্ক তুলতে পারবেন। আপনাদের তো এটাই চাওয়া পাওয়া, যে আপনারা যেন মানে কোনোভাবে যেন পাস মার্কসটা তুলতে পারেন, এটাই কিন্তু আপনাদের চাওয়া পাওয়া। আপনাদের যারা ম্যাথ দুর্বল, আপনাদের তো এটাই ইচ্ছা না যে আমরা একদম A+ যদি পাইতাম, আমরা যদি একদম A গ্রেড পাইতাম, এরকম তো ইচ্ছা আপনাদের না। আপনাদের ইচ্ছা হচ্ছে শুধু পাস মার্কসটা ইনশিওর করা। তো এইটা কিন্তু আপনাদেরকে আমি একদম হাতে ধরে একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছি, এবং কোন টপিকে কয়টা এমসিকিউ থাকবে, কয়টা সৃজনশীল থাকবে, কিভাবে উত্তর করতে হবে, এগুলা বুঝিয়ে দিছি। কোন টপিকে সর্বনিম্ন পাস মার্কসটা কত, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো আপনারা যদি খুব সুন্দরভাবে আমার কথাগুলো ফলো করে, মানে যে টপিকগুলো পড়তে বলছি, শুধুমাত্র ওই টপিকগুলো যদি খুব ভালোভাবে বারবার রিভিশন দিয়ে যাইতে পারেন, তাহলে আপনারা অবশ্যই পাস মার্কস তুলতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের কতটুকু উপকার হয়েছে, কার উপকার হয়েছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে। তো সর্বশেষ কথা হচ্ছে, যদি অন্য কোনো বিষয়, যারা সায়েন্সে আছেন, আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, কমার্সে আছেন, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসায়, উদ্যোগ, আর্টস যারা আছেন, ভূগোল, ইতিহাস, পরিণতি, অর্থনীতি, এরকম যার যে বিষয় প্রয়োজন, এরকম যে আমরা কিভাবে শুধুমাত্র কোন টপিকগুলো পড়ে অতি সহজে পাস মার্কস এনশিওর করতে পারি,
সে বিষয়ে একটু ভিডিও দিলে ভালো হয়, তাহলে আপনাদের জন্য আমি এরকম আরো বেশ কিছু বিষয়ের উপর আমি ক্লাস ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।